আমি আছি এখন সুন্দরবনের ঠাকুরার নদীতে ভাসমান বোটের ওপর। কারণ আজকের আমার গন্তব্যস্থল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঢুলিভাসানির জঙ্গল। মূলত দক্ষিণবঙ্গে লোকালয়ে চলে আসা বাঘগুলিকে উদ্ধার করার পর বেশিরভাগ বাঘগুলিকে এই ঢুলিভাসানির জঙ্গলে ছাড়া হয়ে থাকে। মূলত ঢুলিভাসানি জঙ্গল হলো কলস জঙ্গলের একটি অংশ। এক কথায় বলতে গেলে ঢুলিভাসানি জঙ্গল এটি সুন্দরবন জাতীয় উদ্যানের অন্তর্গত এবং বন্যপ্রাণী গবেষণাও এখান থেকেই পরিচালনা করা হয়ে থাকে। মূলত এই জঙ্গলে বাঘ, হরিণ, কুমির, বন্য শুয়োর সহ বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ও বিভিন্ন নাম না জানা পশু পাখি এই জঙ্গলে দেখা যায়। এই জঙ্গলের অবস্থান বলতে গেলে তাহলে এই জঙ্গলটি কুলতলি ও পাথর প্রতিমার কাছাকাছি অবস্থিত। আর ভৌগোলিকভাবে যদি দেখা হয় তাহলে উত্তরে থাকছে বৈঠাভাঙ্গির জঙ্গল, যাকে বলা হয় লট নম্বর ১১৮। তারপর থাকছে ঢুলিভাসানি ৬, পশ্চিমে থাকছে কলস জঙ্গল, পূর্বে থাকছে ঢুলিভাসানি ৭ এবং দক্ষিণে থাকছে মুর্মু আইল্যান্ড। সব মিলিয়ে পুরো জঙ্গলটি প্রায় ২৫০ থেকে ৩০০ বর্গ কিলোমিটারের, যার উত্তর ও পশ্চিমে থাকছে ঠাকুরার নদী ও পূর্বে থাকছে মাতলা নদী এবং দক্ষিণে থাকছে বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল। তবে চলুন আজকের এই পর্বতে আপনাদের এই জঙ্গলটির কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করব এবং পরবর্তী পর্বতে আপনাদের এই গভীর জঙ্গলের যেসব খাঁড়িগুলি রয়েছে সেই খাঁড়িগুলিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং তার সঙ্গে শোনাবো এই জঙ্গলে যেসব জেলে ভাইদের প্রাণ গেছে বাঘের আক্রমণে। তবে চলুন আজকের এই ঢুলিভাসানির প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তাই দেরি না করে আজকের এই প্রথম পর্ব শুরু করা যাক। আজকের পর্বটি শুরু করেছি একটি সুন্দর সকাল থেকে এবং ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8:45 আর জোয়ারের পর্ব শুরু হয়েছে। আর যে নদীটা থেকে অবস্থান করছি আমরা, এই নদীর নাম হলো ঠাকুরের নদী এবং আমার বাম পাশে রয়েছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের সবথেকে ছোট দ্বীপ কে প্লট। যেহেতু জোয়ারের পর্ব শুরু হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই কে প্লটের পাশে একটি চরে আমরা জাল পেতে দিয়ে যাব ঢুলিভাসানির জঙ্গলে, কেননা আমাদের রাতের খাবারের জন্য মাছ কিছু লাগবে। যাই হোক, জাল ফেলার পর্ব শুরু করে দিই, তারপর আপনাদের সেই কাঙ্ক্ষিত জঙ্গলের দিকে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। জয় বজরংবলী, যাও চলে যাও, জয় সুখদেব চলে যা, নেমে পড়েছে ব্যাটালিয়ন, সব নেমে গেছে মাছ ধরার জন্য। এখান থেকে নৌকো ক্রস করবে না তো মানসদা? নৌকো যাবে না তো? এই জালটা পেতে দেওয়া হচ্ছে, তারপরে ভাটা হয়ে গেলে কি মাছ পড়ে অবশ্যই দেখব। আর মূলত হচ্ছে এই নদীটার নাম হচ্ছে ঠাকুরার নদী, আর আমরা তার একদম মোহনা, এটাও চলে গেছে ঠাকুরার নদীর একটা মোহনা। এই যে ঠাকুরার নদীর যে আসল শুরু হয়েছে তার মধ্যে ভাইপো ওরা সব নেমে গেছে জাল নিয়ে। যথারীতি আমাদের জাল ফেলার পর্ব শেষ করে আমরা রওনা দিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই ঢুলিভাসানির জঙ্গলের দিকে। এক কথায় বলতে পারেন কলস জঙ্গলের দিকে আমরা রওনা দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন যে নদী থেকে আমরা যাচ্ছি এটাও একটি ঠাকুরার নদীর একটি শাখা। আর কিছুক্ষণ পর আমরা একদম ঠাকুরা নদীর যে মেন বড় নদী সেই নদীতে প্রবেশ করব। আর বেশ ঢেউয়ের দোলাও আসছে, এখন পুরোপুরি জোয়ারও কমপ্লিট হয়ে গেছে। আর যতটা সুন্দর সকাল হিসেবে আমরা বেরিয়েছিলাম, তো কিছুক্ষণ পর আকাশের মুহূর্ত পুরো চেঞ্জ হয়ে গেছে। একদিকে মেঘ একদিকে রোদ্দুর, তার সঙ্গে ঝড়ো হাওয়া, সঙ্গে কখনো বৃষ্টিও আসছে। আপনারা জানেন অবশ্যই এখন
শরতের মেঘ, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। যাই হোক, প্রতিকূলতাকে আমরা এড়িয়ে আমরা নৌকো নিয়ে যথারীতি এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলের দিকে। যখন আমরা বড় ঠাকুরা নদীতে প্রবেশ করলাম নৌকো নিয়ে, তখন এত ঢেউয়ের দাপট আমি ভয়ে নৌকোর ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত রোলিং হচ্ছে, আমার শরীর অসুস্থ হয়ে পড়েছিল। তো যাই হোক, আমরা কিভাবে এসেছি আপনাদের একবার অ্যানিমেশন দ্বারা দেখানোর চেষ্টা করছি। আপাতত এখন আমরা কলস জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। তারই মধ্যে আকাশের পরিস্থিতি খুবই খারাপ, তার সঙ্গে খুব বড় বড় ঢেউয়ের দোলা আসছে। আপনাদের একবার দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখন আমরা যাচ্ছি একদম কলস জঙ্গলের গা ঘেঁষে। প্রচন্ড ঢেউ হচ্ছে, প্রচন্ড ঢেউ। বৃষ্টি আসছে, দেখো বৃষ্টি আসছে। ওইদিকে কালো হয়ে মেঘ পড়েছে আর বৃষ্টি আসছে। আর বৃষ্টির আসার আগের মুহূর্তে আমরা যে এই বাঘ জঙ্গল থেকে যাচ্ছি, দেখুন বাঘের জাল দিয়ে ঘেরা রয়েছে। দেখুন, বাঘকে আটকে রাখার জন্য সব জাল দিয়ে ঘেরা রয়েছে। কিছু সময়ের পর আকাশের পরিস্থিতি ঠিকঠাক হলো, আর এখন আমরা ঢুকেছি ঢুলিবাসানির জঙ্গলের একদম একটা খাঁড়ির ভিতরে। বাম দিকে দেখতে পাচ্ছেন ঢুলিবাসানি 6 এবং আমার ডান দিকে রয়েছে ঢুলিবাসানি 7। তো আমাদের সামনে একটি নৌকো যাচ্ছে, এটি হলো আদিবাসী সম্প্রদায়ের একটি বোট। ওনাদের সঙ্গে মূলত আমরা এসেছি। যেহেতু এখন জোয়ার, তাই অনেকটা নিরাপদে রয়েছি, কেননা বনের জীবজন্তু বনের উঁচু জায়গা, শুকনো জায়গার দিকে আশ্রয় নেয়। আর আদিবাসী সম্প্রদায়ের যেসব দাদারা এসছেন, ওনারা মূলত এখানে কাঁকড়া ধরতে এসছেন। যখন এখানে ভাটার পর্ব শুরু হয়ে যাবে, তখন আপনাদের যদি কোনো বন্য জীবজন্তু দেখতে পাই, অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন, পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ কিছু সময় নৌকোতে অপেক্ষা করার পর যখন দেখলাম ভাটার পর্ব শুরু হয়েছে, তখন আমরা খাঁড়ির ভেতরে নৌকো নিয়ে নিস্তব্ধে একটু চারিদিকে নজর রাখতে শুরু করলাম। জানি না যদি কোনো বন্য জীবজন্তুর দেখা মেলে। মুখের কথা মুখেই রয়ে গেল। কিছুক্ষণ পর আমাদের চোখে পড়ল একটি হরিণ জোয়ারের জল নেমে যেতে জঙ্গল থেকে সে তার জল খাওয়ার উদ্দেশ্যে জঙ্গল থেকে বেরিয়ে এলো। আর এই সব যে খাঁড়িগুলো দেখতে পাচ্ছেন না, এই খাঁড়িগুলোতে প্রচুর জেলে ভাইদের প্রাণ গেছে এবং আহতও হয়েছে, কখনো কুমির বা কখনো বাঘের ভয়ঙ্কর থাবার কারণে। এই 2025 সালে মইপিটের একজন অল্প বয়সী দাদা এখানে কাঁকড়া শিকার করতে এসে উনি প্রাণ হারিয়েছেন, এবং একজন মধ্যবয়সী কাকু এখানে কাঁকড়া ধরতে এসে উনি জখম হয়েছেন। একবার শুনুন উনি এই কলসে এসে ওনার কি অবস্থা হয়েছিল। মানুষজনের থেকে শুনলাম আপনার কথা, আপনাকে বাঘে আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল। তো আপনি কোন জঙ্গলে এখানে গেছিলেন? এখন গিয়েছিলাম হচ্ছে ইয়েতে কলসে, কলস জঙ্গল। কলস ওই জঙ্গলে খুব বাঘের আক্রমণ, বাঘ খুব থাকে আর কি ওখানে। আর ওখানে আপনারা জীবিকা মাছ কাঁকড়া ধরা আর কি ওখানে গেছিলেন। এখন গিয়েছিলাম। আর এরকম সময় কি একটু ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন আর কি। আমি হচ্ছে এমনি মাছ ধরতে গিয়েছিলাম। আচ্ছা। গিয়ে বেলা 3টার দিকে আমাকে পেছন থেকে এসে উল্টো ফেলে দেয়। ফেলে দেয়? আপনি কোথায় ছিলেন? নৌকোর উপরে আমি নাকি গাঙে ছিলাম, নিচে নিচে? মাটি। ও, মাটিতে ছিলেন। দিতে এবার ফেলে দিতে আমাকে একটু ইয়ে করতে গিয়ে আমার আঘাত পেছনে কোথায় করেছে। আঘাত এই পেছনে কোমরে কোমরে কোনো দাগ রয়েছে? এখন প্লাস্টার, সার্জারি প্লাস্টার হচ্ছে। আচ্ছা আচ্ছা। প্লাস্টিক সার্জারি করা হয়েছে তাই তো? আর কামড় বসিয়েছে পুরো? আর আপনি পুরো রীতিমতো লড়াই করেছেন করে তোর নিচে বাঁচতে পারি। কতক্ষণ তাও মোটামুটি হবে? মিনিট 10-15 সাইডে লোক ছিল। আপনি তখন কি সজ্ঞানে ছিলেন হ্যাঁ, যখন আপনাকে ফিরিয়ে নিয়ে আসে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হলে তো মরে যেতাম। অজ্ঞান হলে মরে যেতেন? মানে আপনার পুরো কোমরের সাইড দিয়ে পুরো মাজায় কামড় বসিয়ে দিয়েছিল? দেখো, আচ্ছা, আচ্ছা। দেখান দেখি। সাবধানে, হ্যাঁ আস্তে আস্তে তাড়াহুড়ো করার দরকার একদম নেই। সাবধানে। একটু পেছনে আয় তোরা, একটু পেছনে আয়। পুরো ওনাকে দেখা যাবে। এই যে খাওয়া, ওরে ও এখনো পর্যন্ত রয়েছে, খালা হয়ে গেছে পুরোটা। হ্যাঁ, এই যে খাওয়া, এই দেখুন, এই জায়গাটায় পুরো, মানে এটা কি পুরো আঁচড় মানে এই জায়গাটায় কি পুরো কামড় বসিয়েছিল? কামড় বসে। ও, এটা কতদিন নাগাদ হয়েছে এই ঘটনাটা? 3 মাস হলো। 3 মাস মতো হলো এই ঘটনা ঘটেছে তাই তো? এই দেখুন পুরো কামড় বসিয়েছে। এই- পেছনটা দেখি একটু, হ্যাঁ এই এতটা দেখুন কি অবস্থা। তখন কামড় বসিয়েছে দেখুন। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন ওনার সঙ্গে সেই দিন এই জঙ্গলে এসে কী ঘটনা ঘটেছিল।
যদি আপনারা এই পর্বটি পুরো দেখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা একবার ভিজিট করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। গায়ে কাটা দেওয়ার মতো একটি সত্যি ঘটনা এই জঙ্গলে এসে ওনার সঙ্গে ঘটেছে। সত্যি কথা বলতে আমরা বিভিন্ন গ্রামে ঘুরেছি, বিভিন্ন মানুষজনদের সঙ্গে কথা বলেছি, সেসব পর্ব আমার রয়েছে। প্রচুর জেলে ভাইরা এখন সতর্ক হয়ে গেছে, ওনারা আর এই জঙ্গলে আসা বন্ধ করে দিয়েছেন, মাছ কাঁকড়া ধরা বন্ধ করে দিয়েছেন। আর পরপর ভবিষ্যতে কমেও যাবে জেলে ভাইদের সংখ্যা। 100% মধ্যে আমাদের সনাতনী ধর্মের 10% জেলে ভাইরা এই মাছ কাঁকড়া ধরে থাকেন, আর 90% এই আদিবাসী সম্প্রদায়ের কিছু দাদা ভাই বা মানুষজনেরা রয়েছেন, ওনারা মাছ কাঁকড়া ধরে থাকেন। ভবিষ্যতে ওনারাই হয়তো ধরবেন, কেননা ওনাদের সঙ্গে আমরা মিশেছি, কথা বলেছি, ওনাদের সঙ্গে গিয়েছি। ওনাদের যে সাহস, একরুখো মনোভাব অন্যান্য জেলে ভাইদের মধ্যে নেই। কেননা ওনাদের সুন্দরবনে অলিগলি যে জঙ্গলগুলো রয়েছে, খাঁড়ি রয়েছে, ওনাদের যেন একটা হাতের তালুর মধ্যে রয়েছে। পুরো রাস্তাঘাট, পুরো যে সুন্দরবনের যে এরিয়া সম্পর্কে ওনারা সব কিছুই জানেন। আর ওনাদের সাহসিকতা মানে সেটা আপনারা মানে কাছে এসে না শুনলে, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। জঙ্গলের ভিতরে ওনারা একা একা বাঘের জঙ্গলের ভিতরে ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল হেঁটে ভিতরে ঢুকে কাঁকড়া শিকার করতে যাচ্ছেন। যে গ্রুপ হয়ে যাচ্ছে তা নয়, নৌকোতে আসছে গ্রুপ হয়ে, কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকছে একা একা ঢুকে যাচ্ছে, সে স্ত্রী হোক বা পুরুষ হোক, এইরকমভাবে ওনারা যাচ্ছেন। তো যাই হোক, এখন আমাদের বন আধিকারিক কর্মীরা অনেক সতর্ক করে দিয়েছেন। আর সত্যি কথা বলতে জেনারেশনের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়। এখন ইয়াং জেনারেশন যারা পড়াশুনো করতে চায় তারা আর এই জঙ্গলের দিকে আসতে চায় না। আর যাদের তো মানে কি বলবো, বাঘে আক্রমণ করেছে, ওনারা নাকি নৌকোই বিক্রি করে দিয়েছে, ওনারা আর এইসব সাইডে আসে না। বা তার পরিবারে বা সেই গ্রামের কোনো মানুষজন সাহস করে কি আসতে পারবে মাছ কাঁকড়া ধরতে? তো তেনারা আর আসেন না। এখন প্রচুর মানুষজন পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এখন সুন্দরবনের জেলে ভাইদের দেখা খুব টাফ ব্যাপার একটা, যদিও দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষজন। আমাদের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের কথা বলছি, উত্তর 24 পরগনার কথা আমি ঠিক বলতে পারবো না। তো পরবর্তীতে এগুলো কমে যাবে, কেননা প্রতি বছর বাঘের আক্রমণে কেউ না কেউ আহত বা নিহত হচ্ছে। তো সেই কারণে অনেক জেলে ভাইয়ের সংখ্যা কমেও গেছে। আর আমরা অনেক টাইগার টিমের দাদাদের সঙ্গে, বন্ধুরা যারা রয়েছেন কথা বলেছি, বা বন আধিকারিক কর্মী যারা অফিসার স্যারেরা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনারা বলতেন আমাদের শুনতেও ভালো লাগতো, জানার খুব আগ্রহ বাড়তো। তো ওনারা বলতেন সুন্দরবনে দুটি অংশ, একটি হলো টাইগার বিভাগ, একটি হলো বেঙ্গল বিভাগ। টাইগার বিভাগ বলতে ক্যানিং সাইডের দিকে পড়ে যাচ্ছে আপনার মরিচঝাঁপি, উত্তর 24 পরগনার ঝিঙেখালি, এইসব সাইডগুলোতে টাইগার বিভাগ। তো এইসব এলাকার বাঘ কি হয়, খুব সিনিয়র হয়, মানে শিকারে খুব দক্ষ ও পারদর্শী হয়। মানে কাউকে যদি টার্গেট করে যে আমি একে শিকার করব, যে তাহলে তার ফিরে আসার সম্ভাবনা 99% থাকে না। যদিও 1% থাকে, সে মানে কোনো ভুল ভবিষ্যতে। আবার বেঙ্গল সাইডে কি হয়, বেঙ্গল সাইডে বাঘ খুব মানুষজনদের থেকে একটু আড়ালে থাকে, কেননা বেঙ্গল সাইডের যেসব বাঘ জঙ্গলগুলো রয়েছে, একটু ঘনবসতি এলাকা, যে লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেই সাইডের দিকে রয়েছে বাঘ জঙ্গলগুলো। তাই ঘনবসতি এলাকায় মেলা পার্বণ হোক বা কোনো অনুষ্ঠান হোক, লাউড স্পিকার বাজছে, মানুষের সারাক্ষণ সমাগম, গম গম করে একটা আওয়াজ, মানে গ্যাদারিং। সেই কারণে বেঙ্গল সাইডের বাঘগুলো একটু কি হয়, জঙ্গলের গভীরের দিকে থাকতে ভালোবাসে। আর বাঘ খুব কি বলবো, মানে একটু নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসে, আর স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে ভালোবাসে। তো সেই কারণে বেঙ্গল সাইডের বাঘ এতটা হিংস্র হয় না। তারপরেও বাঘ লোকালয়ে চলে আসে, তার অ্যাগ্রেসিভ মানে মুডে থাকে, সেসব দেখা। এর কারণ, বিভিন্ন কারণ রয়েছে, পরবর্তী পর্বতে আপনাদের বলবো। তো সেই সব বাঘগুলোকে রেস্কিউ করার পর মূলত ছাড়াও আমাদের বেঙ্গল সাইডে চুলকাটির জঙ্গল, এই কলস জঙ্গলের পাশে রয়েছে ঢুলিবাসানি জঙ্গল, চামটার জঙ্গল। আবার লোকালয়ের যেসব বাঘগুলোকে তুলে নিয়ে সেই জঙ্গলে ছাড়া হয় অন্যান্য বন্য প্রাণীদের সঙ্গে বা বন্য বাঘের সঙ্গে যে পোষ মানানোর জন্য, খাপ খাওয়ানোর জন্য, সেই সব বাঘগুলো আবার খুব মানে হিংস্র হয়। কেননা সব জায়গা দখলে লড়াই করতে হয় টিকে থাকার জন্য, খাওয়া দাওয়ার শিকার করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য যে শিকার করা, সেই কারণে বাঘ খুব হিংস্র হয়ে যায়। এই বেঙ্গল সাইডের এই ঢুলিবাসানি বা কলস বা চামটার জঙ্গল বা চুলকাঠির জঙ্গল, এইসব জঙ্গলের বাঘ খুব হিংস্র হয়। এখন তো চুলকাঠি জঙ্গলেও পর্যটকদের প্রবেশ নিষেধ। আর সুন্দরবনের সবথেকে উঁচু টাওয়ার, ওয়াচ টাওয়ার যদি হয়, চুলকাঠির জঙ্গলেই রয়েছে। এটা সত্যি বাস্তব। তো সুন্দরবনে কিছু মুহূর্ত আছে বা কোনো ভিডিওগ্রাফি আছে, সেগুলো সোশ্যাল মিডিয়া করা উচিত নয়। তো যাই হোক, আমরা যে নৌকোয় এসেছিলাম, আমরা তাড়াহুড়ো করছি যে এই খাঁড়ি থেকে তাড়াতাড়ি বেরোবো, কেননা আমাদের জাল পাতা রয়েছে।
বেশি দেরি হয়ে গেলে সে জাল পাবো কিনাও আমাদের সন্দেহ রয়েছে। তো যাই হোক, পরবর্তী পর্বতে আপনাদের পুরোপুরিভাবে এক্সপ্লোর করে দেখাবো। আপনাদের যতটুকু জানি, যতটুকু শুনেছি, পড়েছি সুন্দরবন সম্পর্কে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। এতটুকু যে আপনাদের বললাম, যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন এবং আমাকে ভুলগুলো তুলে ধরার জন্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কেউ খারাপ মন্তব্য করবেন না। তো যাই হোক, আমরা আপাতত এখন ফিরে যাব এই খাঁড়ি থেকে আমাদের যেখানে জাল পাতা রয়েছে। একটু আগে আপনাদের জানিয়েছিলাম আমরা যেখানে জাল পেতেছিলাম সেখানে এত ঢেউয়ের দাপট ছিল যে জাল আমাদের অক্ষত অবস্থা আছে কিনা আমরা সেটা জানি না, আর সেটাই হলো সত্যি। আমাদের জাল খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এখন ভাটার পর্ব চলছে। আমরা যথারীতি কলস জঙ্গল থেকে আমরা চলে এসেছি আমাদের সেই স্থানে, আর আমাদের পাশে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটি হলো ঢঞ্চি ফরেস্ট, আর এখানে আমাদের জাল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, জাল এখন খুঁজে বের করতে হবে। তো চলুন জাল খুঁজে বার করি, তারপরে আপনাদের সব কিছু দেখাচ্ছি। এখন বাজে ঘড়ি কাটায় 3টে মতো, 3টে PM, আর আমরা রয়েছি এই বাঘ জঙ্গলের সাইডে। আর ইতিমধ্যে বৃষ্টিও পড়ছে আর ভাটার পর্ব শুরু হয়েছে, কিন্তু আমরা যেখানে জালটা বাঁশ দিয়ে বেঁধেছিলাম সেই বাঁশ আর দেখতে পাচ্ছি না। কিছু জাল দেখা যাচ্ছে ওই পারে, যারা চরপাটা জাল ঘেরে ওই চরপাটা জালের সঙ্গে জুড়ে রয়েছে। জানি না আমাদের জাল কত দূর গেছে আর কিভাবে জড়িয়ে মড়িয়ে গেছে এখনো বুঝতে পারছি না। দেখা যাক, এই জল জঙ্গল থেকে নেবে এই নৌকো পুরো একটা চরের উপর বসে যাবে, তখন আমরা নামবো, নেবে আপনাদের দেখাবো। আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। দেখুন চারিদিকে বৃষ্টি হচ্ছে দেখুন। আর এপারে আমাদের ম্যানেজার শুয়ে পড়েছে, বাঘ জঙ্গল, ওপারে রয়েছে কলস, পুরো গভীর ঠাকুরের নদী। আর ঠাকুরের নদীর যে তাণ্ডব, মানে আপনারা মানে কি বলবো, না আসলে বুঝতে পারবেন না যে ঠাকুরের নদীর যে তাণ্ডব কিভাবে চলছে। অসম্ভব, মানে সাংঘাতিক ঢেউ হচ্ছে। তবু তো ভাটা শুরু হয়ে গেছে অনেক। আর যেহেতু এখন শরতের মেঘ, তো যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আকাশের পরিস্থিতি দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। আর আমাদের জাল ওই পারে চরপাটা জালে আটকে গেছে, ওই পারে। এগুলোতে এখন বেশি আর জল নেই, এই 11টার মতো জল, ঢেউ অনেকটা কমে গেছে। না হলে জোয়ারের সময় যে অবস্থা খারাপ করে দিয়েছিল আমাদের, অসম্ভব ঢেউ, অসম্ভব। ওই পারে জাল আটকে রয়েছে, জানি না কি অবস্থা হয়ে রয়েছে। দেখা যাক কি হয়, ভগবান কি রেখেছে আমাদের কপালে। আর এপারে আমাদের মানসদা, পাথর প্রতিমা ফিশিং এর ওনার, যেন গয়াসুর শুয়েছে, দেখুন গয়াসুর। আর আমাদের ওই পারে একজন পার্থ, আমি পার্থ ইউটিউব চ্যানেলে ওনার, সব ঘুমোচ্ছে। সত্যি কথা বলতে এত রোলিং হচ্ছে না, মানে হেডেক হচ্ছে আমার তো, মানে 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 লিটারেলি মানে ভার্টিগ হচ্ছে, মাথা বনবন বনবন করে ঘুরছে, এত ঢেউ হচ্ছে। আর দেখুন কি সুন্দর লাগছে ম্যানগ্রোভের জঙ্গলটা। আর তোমার তো খুব ভালো লাগবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এর মতো শয়তান দুনিয়া দুটো নেই। নামা হবে, নামবে নিচে, নামবে। এখন দেরি আছে, জলটা ফাটা হোক। এই জঙ্গলে যাও, পাখি দেখতে, পাখি। 1 হাঁটু জলে শিয়াল কি করতে আসবে? চুমু খেতে আসবে তোমার নাকি? জল খেতে আসবে। সাঁতার কাটা শেখাতে হবে শিয়ালদের। এক্ষুনি বৃষ্টি হয়েছিল আর এক্ষুনি দেখুন সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে ঝড়ো বাতাস হয়েছে। তুই ফোনটার কাছে, জল নেই এখানটায়, 1 হাঁটু জল। ক্যামেরা করবি, ভিডিও করবি নি? হ্যাঁ, জলে নামার পর্ব শুরু হয়ে গেছে। চলো, এই তো এটা কি রে? বালি। নেমে পড়েছি বন্ধুরা, নেমে পড়েছি। হ্যাঁ, নাসি কোথায়? নাসি দেখতে পাচ্ছি না তো। ওইদিকে আমাদের বাঁশ পোতা ছিল, ওইদিকে বাঁশ পোতা ছিল।
এই নোংর কোথায়, নোংর দড়ি কোথায়? এবার পারছো এদিকে আয়। আজ ঠিক তেমন ঢেউ হচ্ছে। দেখ 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 দেখ, এটা কোথায় দেখ, নতুন সব বালি পড়েছে, বালিগুলো পায়ে লাগছে। সেটাই নোংরাচ্ছে। ওইটা ডাল ভেসে আছে একটা, ওইটা নাকি বলতো? আমাদের সুখদেব ভাই নেমেছে, ওপারে পার্থ, ওই আমাদের নৌকো। যাই হোক, আমরা এখন জাল খুঁজে বেড়াচ্ছি, জাল কোথায়। না, জাল পায়ে লাগছে না তো। আর ওপারে রয়েছে কলস জঙ্গল, কলস। ওইদিকে যাবো সোজা, চলো। জাল টেনে ওইদিকে গেছে। কি অবস্থা, কত বড় জাল, জড়িয়ে একাকার। চলুন, আমাদের জাল ওই পারে জড়িয়ে আছে, দেখতে পেয়েছি, ওখানেই যাব। এ পার্থ এদিকে আয়। হ্যাঁ, আমাদের জাল এই পারে চরপাটা জাল, যারা যেসব জেলে ভাইরা ঘিরে থাকেন, তো ওনাদের যে পোতা যে খুঁটিগুলো, সেই খুঁটির সঙ্গে সব আটকে গেছে। জাল ছিল একদম ওই পারে মোহনার কাছে, বাঁশ তুলে নিয়ে এসে জাল এই পারে জড়িয়ে দিয়েছে পুরো। এত ঢেউয়ের গতি ছিল সেই মুহূর্তে। আর ওই পারে পার্থ আসছে, এ তাড়াতাড়ি চলে আয়। মাছ লেগেছিল, মাছ লেগেছিল, ওই তো মাছ লেগে জালে, দেখতে মাছ লেগে আছে জালে। ওরে বাবা রে, ঢেউ আসছে। এই দেখুন ঢেউ আসছে, এই দেখুন। নতুন জালটা মাছ লেগে আছে, কাঁকড়া মনে। ওই তো পার্শে মাছ লেগে আছে, মাছটাকে আসতে বল। মাছ লেগেছিল জালে, কিন্তু দেখবেন মাছ লেগেছিল, দেখুন এই দেখুন, রাতন মাছ, চিংড়ি মাছ, গোরজালি মাছ, চিংড়ি মাছ, মাছ লেগেছিল, কিন্তু জাল টেনে চলে গেছে। ইস, জালের শেষ অংশ দেখ, শেষ অংশ দেখ, বাঁশ কোথায় আছে দেখ, পুরো ট্রেনে চলে গেছে। ভালো মতো মাছ লেগেছিল, যা। চিংড়ি মাছ লেগে আছে, আর ঢেউ আসে দেখুন। কি মাছ? ও, সাপ লেগেছে। কৈতল, কৈতল, শঙ্কর মাছ, ছুরি মাছ, ও সে বাইন মাছ। এই পাটটা একটু বেশি ঢেউ লাগছে। কোথায়? এই তো বাইন মাছ লেগেছে, এই যে। বাবা, থাক থাক থাক। ইস, ভালো মাছ লাগতো। পুরো জাল এই পারে চলে এসছে। কোথায়? ও, বাঁশ উপরে নিয়ে চলে এসছে।
গুড়জালি মাছ। চলো, এই ঢেউ আসতে। বাইন মাছ। জানি না আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের কতটা দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যদি ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা প্রার্থনীয়। আর কিছু ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। দেখো, আজকের পর্ব এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল বলে থাকলে অবশ্যই কমেন্ট করে সেই ভুলগুলো ধরে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুন্দরবন তরফ থেকে অবিরাম ভালোবাসা আপনাদের জন্য।